1945। ইতিহাসের একটা অধ্যায়, একটা বছর, একটা সাল, যা বদলে দিয়েছিল একটা গোটা দেশের বর্তমানকে। ওই বছর জাপানে পা রেখেছিল ছোট্ট ছেলে। আগামীর স্বপ্ন নয়, মৃত্যুর দূত হয়ে এসেছিল সে। ঝাঁপিয়ে পড়েছিল এই দ্বীপ দেশের ওপর, ছাড়খাড় করে দিয়েছিল তার সুজলা সুফলা সংসারকে। সেই ছোট্ট ছেলের সঙ্গে এসেছিল মোটা ভদ্রলোকও, লিটল বয় আর ফ্যাটম্যান। এই দুই পরমাণু বোমা মিলে শেষ করে দিয়েছিল জাপানের জীবনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম প্রহরে সূর্যোদয়ের দেশে নেমে এসেছিল সূর্যাস্তের আধার। ঘাতক বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল হিরোশিমা, নাগাসাকি। শহর নেই, গ্রাম নেই, মুছে গিয়েছিল বেঁচে থাকার আশ্রয়টুকুও। বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হয়েছিল সব হারানো জাপানকে। তবে নিজেকে সমর্পণ করলেও সেদিন নিজের ইচ্ছে শক্তিটাকে একবারের জন্য সমর্পণ করেনি প্রশান্ত মহাসাগর পারের এই দেশ। অদম্য ইচ্ছাশক্তি, হার না মানা জেদ আর প্রবল জাত্যাভিমান, এই তিনে ভর করেই কিছুদিনের মধ্যেই উন্নয়নের বিজয় রথ ছুটিয়ে দেয় মেইজিদের নিপ্পন। সূর্য ডোবে, সূর্য ওঠে, বদলে যাওয়া দিনের সঙ্গে বদলাতে থাকে জাপান। গ্রাম থেকে শহর, ট্রেন থেকে বুলেট ট্রেন, আর সেই বদলের সঙ্গী হয় মাউন্ট ফুজিয়ামা, পর্বতময় জাপানের গগনচুম্বী শৃঙ্গ। অনেকে বলেন জাপানের মানুষের লড়াইয়ের প্রতীক। জাপানিদের মতো এই পাহাড়ের ভেতরও রয়েছে গনগনে আগুন, যা মুহূর্তে শেষ করে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। কিন্তু শ্রেষ্ঠত্বের উত্তাপকে যেমন কোনোদিন অহংয়ের আধার হতে দেননি এদেশের মানুষ, তেমনি সর্বগ্রাসী আগুন বুকে চেপে ফুজিয়ামাও দাঁড়িয়ে প্রশান্ত চিত্তে। শোগান সামুরাই থেকে মেইজি, ফুজিয়ামা সবই দেখেছে। রাজার দাপট দেখেছে, রাজতন্ত্রের মজ্জায় আধুনিকতার ছাপও দেখেছে, ধ্বংসলীলাও দেখেছে, আবার সৃষ্টির আলো গায়েও দেখেছে। এই ফুজিয়ামার সামনেই বদলেছে জাপানের ইতিহাস। এই ফুজিয়ামার সামনেই লেখা হয়েছে অর্থনীতির নতুন অধ্যায়। আর তাই ঐতিহ্য থেকে আধুনিকতা, জাপানের সব কিছুই আবর্তিত ফুজিয়ামাকে কেন্দ্র করে। এর নিচেই দাপিয়ে বেড়ায় অত্যাধুনিক রোলার কোস্টার। আবার এর নিচেই দেখা মেলে শতাব্দী প্রাচীন মন্দিরে। অতীত আর ভবিষ্যতের এই মেলবন্ধনেরই কেন্দ্রস্থল মাউন্ট ফুজিয়ামা। জাপানে বিবর্তনের সাক্ষী এই মাউন্ট ফুজিয়ামার নিজের বিবর্তনের কাহিনীটাও কিছু কম রোমাঞ্চকর নয়। মাউন্ট ফুজিয়ামা জাপানের সর্বোচ্চ শৃঙ্গ, জীবন্ত আগ্নেয়গিরি। শেষ অগ্নুৎপাত হয়েছিল 1707 খ্রিস্টাব্দে। ফুজিয়ামা শৃঙ্গকে জাপানি বিশ্বাস অনুযায়ী অত্যন্ত পবিত্র জায়গা মনে করা হয়। সেই কারণে বহু বছর পুরোহিত এবং পুণ্যার্থী ছাড়া কাউকে আসতে দেয়া হতো না এর আশেপাশে, এমনকি মহিলাদেরও আসতে দেয়া হতো না। অবশ্য এই বাধা নিষেধ উঠে যায় 1872 সাল থেকে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি নিয়েছে এই মাউন্ট ফুজিয়ামা, নিঃসন্দেহে জাপানের সবথেকে বড় দ্রষ্টব্য। দেখুন, গোঁড়ামি থেকে আধুনিকতা, দিন বদলেছে জাপানে, কিন্তু ভবিষ্যতের লক্ষ্যে দৌড়নো এই দেশ কোনোদিন ইতিহাস বিস্মৃত হয়নি। আজও সযত্নে আগলে রেখেছে অতীতকে। আজকের জাপান মানে ব্যস্ত জীবন আর স্যুটবুট, কিন্তু এককালে জাপান জীবনের অঙ্গ ছিল কিমোনো। গলা থেকে পা পর্যন্ত লম্বা পোশাক, সারা গায়ে নানা রঙের নকশা। 8-10টা জিনিসের মতো এই পোশাকও জাপানে ঢুকেছিল চীন হয়ে। প্রথম দিকে তো দেখতেও ছিল অবিকল হান আমলের পোশাকের মতো, তবে সময়ের সঙ্গে বদলেছে কিমোনোর চেহারাও।
শোগান সামুরাইদের হাত ধরে কিমোনো পৌঁছেছে জাপানের সাধারণ মানুষের কাছে। চীনা এই পোশাককে নিজেদের রঙে রাঙিয়ে নিয়েছে জাপানিরা। কালের নিয়মে ইতিহাসের পাতায় চলে গেলেও এই কিমোনো স্মৃতিকে সামলে রেখেছেন এদেশের বাসিন্দারা। সামলে রেখেছেন ইচিকু কুবোতা স্মৃতিকেও, যার হাত ধরে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছিল জাপানের কিমোনো। ইচিকু কুবোতার বয়স তখন 20। তিনি এই কিমোনো রং করার পদ্ধতিটি আবিষ্কার করেন। কিন্তু তারপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কুবোতাকে জেলে চলে যেতে হয়। জেল থেকে বেরোনোর পর তিনি পড়াশুনো শুরু করেন এই বিশেষ বিষয়টা নিয়ে। 1951 সালে জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন ইচিকু কুবোতা। বিশ্বযুদ্ধ বিধ্বস্ত কুবোতার মাথায় তখন নতুন কিছু করে দেখানোর জেদ। 29 বছর পর তিনি এই বিশেষ পদ্ধতি জনসাধারণের সামনে নিয়ে আসেন। আর তারপর 1977 সালে আন্তর্জাতিক পরিচয় পায় কিমোনো রং করার এই পদ্ধতি। এবং তারপর লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক নানা জায়গায় প্রদর্শনী এবং রাতারাতি সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পায় এই বিশেষ পদ্ধতি। তবে খ্যাতির মধ্যে রয়েছে বিতর্কের কাঁটাও। কুবোতার কাপড় রাঙানোর পদ্ধতির নাম সুজিগাহানা। অনেকে বলেন কুবোতা নতুন কিছু করেননি। জাপানে মুড়িমাছি আমলে এভাবেই কাপড় রাঙানো হতো, অনেকটা আমাদের ভারতবর্ষে যেভাবে ওই বাঁধনির স্টাইলে কাপড় রাঙানো হয় সেভাবেই। জাপানের মানুষ অবশ্যই বিতর্কের আঁচ তাদের ঐতিহ্যের গায়ে লাগতে দেননি। কুবোতা স্মৃতি সাজিয়ে রেখেছেন এই অসাধারণ মিউজিয়ামে, যেখানে প্রবেশ করতে হলে হেঁটে যেতে হয় এক টুকরো ভারতবর্ষের ভেতর দিয়ে। 1994 সালে এই ইচিকু কুবোতা আর্ট মিউজিয়াম জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। যে অসাধারণ দরজাটার পেছনে আমরা দাঁড়িয়ে, এই বিশেষ দরজাটি তৈরি করা হয়েছে হিবা নামের কাঠ দিয়ে। এই কাঠের দরজাটি বিভিন্ন অংশে ভারতবর্ষ থেকে নিয়ে আসা হয়। সুতরাং জাপানি সভ্যতায় ভারতবর্ষের ছোঁয়া এই দরজাটায় স্পর্শ করলেই বোধহয় আপনি পাবেন। ঐতিহাসিকদের অনেকেই বলেন জাপানের মানুষের সাহসী তাদের বের করে এনেছে ধ্বংসস্তূপের একেবারে তলদেশ থেকে। আর তাই অন্যের সাহসের সামনে মাথা নত করতেও দ্বিতীয়বার ভাবেন না তারা, তা হোক না সে সাহসী ছোট্ট কোনো খরগোশ। ফুজিয়ামার পাদদেশে তৈরি এই রোপওয়ের সূত্র ধরে আমরা জানতে পারলাম এমনই এক সাহসী খরগোশের কথা। ছেলেবেলায় জাপানের সব মানুষই যে গল্প শুনেছেন তাদের ঠাকুমা দিদিমাদের কোল ঘেঁষে। সে এক দুষ্টু রাকুনের গল্প। সবাইকে জ্বালিয়ে বেড়ানোই ছিল তার কাজ, বাড়ি ছেড়ে দুপা যাওয়ার জন্যেই। সঙ্গে সঙ্গে বাড়িতে এসে সমস্ত কিছু তছনছ। অবশেষে একদিন সেই দুষ্টু ধরা পড়ে এক গৃহস্থের জালে। কিন্তু ছলের আশ্রয় নিয়ে গৃহকর্ত্রীকে বোকা বানিয়ে বাঁধনমুক্ত হয় সে। প্রতিদানে নৃশংসভাবে হত্যা করে ওই গৃহকর্ত্রীকেই। শুধু তাই নয়, ছদ্মবেশে লুকিয়ে ওই গৃহকর্ত্রীর মাংসই রান্না করে খাইয়ে দেয় তার স্বামীকে। সব জেনে কান্নায় ভেঙে পড়েন স্বামী। প্রতিকার চেয়ে ছুটে যান এক বন্ধু খরগোশের কাছে। অবশেষে সেই ছোট্ট খরগোশই প্রতিশোধ নিল ওই বিশাল আকারের রাকুনের ওপর। উচিত শিক্ষা দিল তাকে এই পাহাড়ে। জনপ্রিয় এই লোকগল্পটি পরে ধরা পড়ে জাপানি লেখক ডজাই ওসামুর কলমে। জাপানি সাহিত্যিক ডজাই ওসামুর কাছি কাছি ইয়ামা গল্পের চরিত্রগুলোকে ঘিরে এই গোটা জায়গাটা তৈরি করা হয়েছে। সেই গল্পে একটি জাপানি র্যাকুনকে মেরে প্রতিশোধ নেয় একটি খরগোশ। সেই চরিত্রগুলোই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জায়গাটি তৈরি করা হয়েছে মাটি থেকে প্রায় 400 মিটার ওপরে, যেখান থেকে পরিষ্কারভাবে মাউন্ট ফুজিয়ামা বা ফুজিকে দেখা যায়। গোটা পৃথিবী থেকে পর্যটকরা আসেন এই জায়গা থেকে মাউন্ট ফুজিয়ামাকে দেখার জন্য এবং মাউন্ট ফুজির ছবি তোলার জন্য। খুদে খরগোশের সুবিশাল কীর্তিকে চিরস্মরণীয় করে রাখতেই ফুজিয়ামার পাশে এই রোপওয়ে তৈরি করে জাপান প্রশাসন, যার প্রতিটি কোণায় চোখে পড়ে সেই খরগোশের উপস্থিতি। পাহাড়ের ওপর ছোট্ট একটা মন্দির, মন্দিরে খরগোশের মূর্তি। বলা বাহুল্য, এ কোন খরগোশ? সবাই আসছেন, রীতিমতো প্রণাম করছেন, এমনকি মনস্কামনাও জানিয়ে যাচ্ছেন। মুহূর্তের জন্য মনে হলো এক জাপান যাকে গোটা পৃথিবী চেনে, আর এক জাপান যাকে আমরা দেখলাম।
উন্নয়নের বিজয়রথ ছুটিয়েও কিভাবে নিজের ঐতিহ্যের শেকড়কে ধরে রাখা যায় তা বোধহয় জাপানিদের কাছ থেকে শিখতে হয়। ঐতিহ্যের এই জাপানকে কুর্নিশ জানিয়ে আমরা ছুটলাম সেই জাপানের খোঁজে যাকে গোটা বিশ্ব চেনে, যে জাপানের প্রতি পরতে পরতে লুকিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন। ইয়ামানাশির রাত কাবার হতেই আমাদের গাড়ি দৌড়লো সিজুওকা প্রিফেকচারের পথে। লক্ষ্য জাপানের উন্নয়নের বিবর্তনকে আরও কাছ থেকে দেখা। প্রশান্ত মহাসাগরের তীরে এ যেন এক টুকরো স্বর্গ। পাহাড়ের পা ছুঁয়ে নীল সমুদ্র, সবুজে ঘেরা পথঘাট, সদাব্যস্ত টোকিওর দেশের এও এক খণ্ড। এহেন সিজিওকারি হামামাৎসু শহরে এসে পৌঁছলাম আমরা। এককালে এখান থেকেই গোটা জাপানকে শাসন করতেন দাপুটে শোগানরা, আর এখন এখান থেকেই গোটা বিশ্বের গাড়ি দুনিয়ায় রীতিমতো দাপিয়ে বেড়ায় একটি সংস্থা, নাম সুজুকি। আমরা এই মুহূর্তে সুজুকি প্লাজায়। এই সুজুকি প্লাজায় গোটা সুজুকি কোম্পানির ইতিহাসটা একেবারে নিখুঁত প্রতিরূপের সাহায্যে হুবহু রেখে দেয়া হয়েছে। হামামাৎসুর মুকুটে যদি সব থেকে উজ্জ্বল পালক কিছু থাকে তাহলে নিঃসন্দেহে এই সুজুকি কোম্পানি। আমরা ফেরুচ্চিও ল্যাম্বরগিনির কথা শুনেছি, যিনি ব্যবসা শুরু করেছিলেন ট্রাক্টর দিয়ে। তার কারখানা থেকেই বেরিয়েছিল পৃথিবী কাঁপানো হাই স্পিড গাড়ি। হামামাৎসুতে এসে আমরা শুনলাম আরেক বিস্ময় পুরুষের কথা, তার নাম মিসিও সুজুকি। বাংলায় প্রবাদ আছে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এঁড়ে গরু কিনে। কিন্তু এই প্রবাদ জাপানে অন্তত মিথ্যে প্রমাণিত হবে। তার কারণ সুজুকি পৃথিবীর অন্যতম বিখ্যাত গাড়ির ব্র্যান্ড। সেই সুজুকি কোম্পানির শুরুটা ঠিক কিভাবে হয়েছিল জানেন? হয়েছিল তাঁত বোনার একটা সাধারণ মেশিন থেকে। মিশিও সুজুকি নামে এক ভদ্রলোক 1909 সালে একটা তাঁত বোনার মেশিন কিনে কোম্পানি শুরু করেন। কারখানা দিব্যি চলছিল, তিনিও ক্রমশ এই তাঁত বোনার মেশিনগুলোকে আপডেট করছিলেন, উন্নততর প্রযুক্তির দিকে যাচ্ছিলেন। কিন্তু সর্বনাশ হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কারখানাটি স্রেফ বন্ধ হয়ে গেল। প্রথম মেশিনটা মায়ের জন্যই তৈরি করেছিলেন মিশিও। ব্যবসা কিংবা নিজের ভবিষ্যৎ সে সময় কোনোটা নিয়েই বিশেষ একটা ভাবনা ছিল না তার। মায়ের মুখের হাসিতেই মন ভরে গেছিল সেদিন মিশিওর। মায়ের প্রশংসায় ভরসা পেয়ে শেষমেশ পাকাপাকিভাবে ব্যবসায় হাত দেন মিশিও সুজুকি। শুরু করেন তাঁত বোনার মেশিন তৈরির কারখানা, যে ব্যবসায় ছেদ পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। কিন্তু ক্ষণিকের সেই স্তব্ধতা আসলে ছিল আরও বড় একটা উড়ানের প্রস্তুতি পর্ব। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিসিও সুজুকির কারখানা বন্ধ হয়ে গেল। ভদ্রলোক নতুন করে কারখানা শুরু করলে যে বছর ভারতবর্ষ স্বাধীনতা পেল সেই বছর 1947 সাল। ব্যবসায় স্বাধীনতা পেলেন মিসিও সুজুকি এবং সেই স্বাধীনতা পেয়ে 1952 সালে একেবারে পা রাখলেন অটোমোবাইল শিল্পে। প্রথম যে বস্তুটি বানালেন তার পিছনে আমরা দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন, শুধু মোটর অংশটিকে যদি বাদ দেন তাহলে প্রায় সাইকেলের মতোই চেহারা। 36 সিসি মোটর দিয়ে এই সাইকেলটিকেই তিনি চালালেন এবং মোটর বাইক এই কনসেপ্টের শুরু হলো তখনই। তাঁত ছেড়ে গাড়ি শিল্পে যদিও শুরুতে তেমন একটা সাফল্য মেলেনি, কিন্তু তিনি কি আর হার মানার পাত্র? তাই সময় যত এগোলো চেষ্টাও চলতে থাকলো। 36 সিসির বাইকটি সেই রকম সাফল্য না পেলেও তারপর তার উদ্ভাবনী শক্তি দিয়ে মিসিও সুজুকি তৈরি করলেন এই 60 সিসির বাইকটি। দা বিপুল জনপ্রিয়তা পেল। সব থেকে বড় কথা, এই বাইকটির সাফল্যের ওপর ভর করে কোম্পানি ঘুরে দাঁড়ালো, কোম্পানির নামও পরিবর্তন হলো। 60 সিসির এই বাইকটি জনপ্রিয় হওয়ার পর মিসিও সুজুকি তার কোম্পানির নামও পাল্টে ফেললেন সুজুকি মোটরস কোম্পানি। এই নতুন নাম দিলেন এবং তারপর আর একদিনের জন্য তাকে ফিরে তাকাতে হয়নি। স্বদেশে সফল হওয়ার পর এবার পালা ছিল বিদেশের মাটিতে নিজের নাম ছড়িয়ে দেওয়ার, যার জন্য দরকার ছিল একটা পরিচয়ের, যা পৌঁছে যাবে বিশ্ববাসীর ঘরে ঘরে। দরকার ছিল একটা লোগোর। সুজুকি মোটর কোম্পানি লিমিটেড
1954 সালে এই নতুন নামে সৃষ্টি হতে থাকলো একের পর এক মোটর বাইক, আর 58 সালে এই লোগোটি সামনে এলো, যা আজও সুজুকি কোম্পানির প্রধান পরিচয়। দেখতেই পাচ্ছেন এই এস লোগোটি 1958 সালে মিসিও সুজুকি লঞ্চ করলেন। বাইক থেকে এবার গাড়ির পালা। 60 সিসির মোটর বাইক থেকে গাড়িতে উত্তরণের জন্য বেশি সময় কিন্তু নেননি উদ্যোগী মিসিও সুজুকি। শটান 1955 সালে এই গাড়িটি তিনি লঞ্চ করে দিলেন। 2 স্ট্রোক ইঞ্জিন এবং নাম দিলেন সুজু লাইট। সুজুকি থেকে সুজু এবং লাইট কথাটার দুটো অর্থ রয়েছে, একটি অর্থ হচ্ছে হালকা, আরেকটি অর্থ আলো। সুতরাং দুটি অর্থে এই নতুন নামকরণ করা হয়েছে। আলো অর্থাৎ উজ্জ্বলতা, এবং এই গাড়ি ওজনে সত্যি সত্যি হালকা ছিল। হালকা গাড়ি দিয়ে শুরু করলেও গাড়ি তৈরিকে মোটেও হালকাভাবে নেননি মিসিও সুজুকি। ফল সবার সামনে। আজ 200-রও কাছাকাছি দেশে দাপিয়ে বেড়াচ্ছে তার কোম্পানির গাড়ি। মিসিও নেই, কিন্তু সুজুকি আছে। আছে তার বিশ্বজোড়া নাম। তবে খ্যাতির শীর্ষে উঠেও নিজের অতীতকে কখনো ভোলেনি এই জাপানি সংস্থা। আগামীর মতোই সামলে রেখেছে ফেলে আসা দিনগুলোকেও। প্রযুক্তির মোড়কে তুলে রেখেছে অতীতের সাফল্যকে। ঐতিহ্যকে যে কিভাবে সংরক্ষণ করতে হয়, নিঃসন্দেহে জাপানবাসীর কাছে গোটা বিশ্ব শিখতে পারে। শুধুমাত্র প্রত্যেকটা মোটরবাইক এবং গাড়ির মডেল তারা যে সংরক্ষণ করেছেন তা নয়, দর্শকদের অসাধারণ একটা অ্যানিমেশন এবং ক্রোমাটিক অ্যানিমেশনের ফিল দিতে এই গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছেন বাস্তবের চরিত্র। অর্থাৎ এই মুহূর্তে 2015 সালে দাঁড়িয়ে আমি, এবং এই গাড়িটি যখন লঞ্চ হয়েছিল তখন একটা পরিবারে সাধারণভাবে এই গাড়িটি কেনা হলে যে খুশির আমেজ, তার সঙ্গে মিলিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ একই ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন এই আমি রয়েছি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে 2015 সালে, আর এই পরিবারটি যেন টাইম মেশিনে চড়ে আমরা কিছুটা পিছনে চলে গেছি। আমার মনে আছে ভারতবর্ষে একটি স্লোগান মারুতি সুজুকি এনেছিল, মেরা সপনা মেরা মারুতি। ভোগবাদের একটা প্রতীক হিসেবে এই স্লোগানকে দীর্ঘদিন সমালোচনা করা হয়েছে, কিন্তু কোনো সন্দেহ নেই যে এই সুজুকি প্লাজায় যেভাবে অতীতকে সংরক্ষণ করা হয়েছে তা আমাদের কাছেও শিক্ষণীয়। স্বপ্ন দেখেছিল 21 বছরের এক যুবক, স্বপ্ন দেখিয়েছিল অন্য কেউ, ঠিক যেমন তার কোম্পানি স্বপ্ন দেখিয়েছিল ভারতবর্ষকে। Maruti project is starting based on that one Indian guy's dream. Yeah. You know, he want to make it people's car and then deliver it all Indian family. Our company succeeded that spirit, and then we are try to achieve that mission every day. স্বপ্ন দেখা, স্বপ্নের পথে হাঁটা, আর সেই স্বপ্নকে পূরণ করা, এগুলো বোধহয় জাপানিদের ডিএনএতেই মিশে রয়েছে। তাই তারা নিজেরাও যেমন স্বপ্ন দেখেন, তেমন অন্যকে দেখানো। যে স্বপ্নের সিঁড়ি বেয়েই একে একে উঠে এসেছে সুজুকি, হোন্ডা, ইয়ামাহা, টয়োটার মতো নাম। আর হবে নাই বা কেন? এখানকার বাসিন্দারা বলেন এই মাটিতে জন্মের সময় শিশুর রক্তে মিশে যায় ইয়ারামাইকা, যে শব্দের অর্থ আমি পারবো। এই আত্মবিশ্বাস থেকেই শুরু হয় বিশ্বজয়ের প্রথম অধ্যায়। ঐতিহ্যের ভিত্তিপ্রস্তরে কিভাবে বর্তমানের সাফল্যের প্রাসাদ গড়ে তুলতে হয় সেটা বোধহয় জাপানের থেকে ভালো কেউ জানে না। উদাহরণ সাকে। এটা সাকে, জাপানের সব থেকে প্রাচীন আর জনপ্রিয় পানীয়। আমরা যারা সাগর পেরিয়ে সুদূর ভূখণ্ড থেকে এখানে এসেছি, তাদের কাছে সাকে শুধুমাত্র একটা পানীয়র বাইরে কিছুই নয়, কিন্তু জাপানের মানুষের কাছে এই পানীয়র প্রতিটি বিন্দুতে মিশে রয়েছে তাদের লড়াইয়ের ইতিহাস, তাদের সংগ্রামের আলেখ্য, আর তার সঙ্গে মিশে আছে ধর্ম। কথিত আছে শিন্টো সম্প্রদায়ের মানুষরা এককালে ঈশ্বরকে তুষ্ট করতে এই সাকে ব্যবহার করতেন।
তাদের বিশ্বাস ছিল সাকে পান করিয়ে ঈশ্বরকে খুশি করতে পারলে তাঁর আশীর্বাদে ফসল ভালো হবে, ছেলেমেয়েরা দুধে ভাতে থাকবে। সত্যি এই সাকে পান করে ঈশ্বর তুষ্ট হতেন কিনা জানা নেই, সে তর্ক বহুদূর যেতেই পারে। তবে বিশ্বযুদ্ধের সময় সাকের পেয়ালায় চুমুক দিয়েই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তেন জাপানি যোদ্ধারা। সাকের ইতিহাসের সঙ্গে এরমভাবেই মিশে আছে জাপানের ইতিহাস। তবে স্বভাবসিদ্ধভাবেই ইতিহাসকে কেবলমাত্র ইতিহাসের পাতায় বন্দি করে ফেলে রাখাটা খুব একটা পছন্দ করেন না জাপানিরা। আর তাই ইতিহাসের পাতা থেকে শটান অত্যাধুনিক মেশিনের মাঝে আজকের জাপানের সাকে তাদের অর্থনীতির অন্যতম স্তম্ভ। চট করে আপনার মনে হবে যে হয়তো বর্ধমানের কোনো চাল কলে এসে পৌঁছেছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাপানের সবথেকে বড় সাকে তৈরির কারখানায়। সাকে জাপানের সবথেকে প্রিয় পানীয়। এই যে মেশিনটা দেখছেন এটি অত্যাধুনিক, কোনো সন্দেহ নেই। চাল থেকে এই পানীয় তৈরির প্রক্রিয়া যেটা আছে তাতে এই ধরনের মেশিনের প্রযুক্তি যেমন আছে, পাশাপাশি কিন্তু এখনও প্রথাগতভাবে ট্র্যাডিশন মেনে কর্মীরা তাদের হাতে এই পানীয় তৈরির একটা অংশ রেখে দিয়েছেন এবং সেখানেই হচ্ছে বিভিন্ন কারখানার নিজস্ব মুনশিয়ানা। বিশ্বায়নের যুগে এক দেশের পানীয় অন্য দেশে বসে তৈরি করাটা একেবারেই কঠিন কাজ নয়, কিন্তু ইন্টারনেটের দাপাদাপির যুগেও বিশ্বের অন্য প্রান্তে বসে সাকে বানানো আজও কঠিন। আর এর কারণটা লুকিয়ে আছে শিল্পীদের হাতের রহস্যে, উপকরণের রহস্যে। কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে, কিন্তু চাল থেকে তৈরি পুরনো ব্যবসাও যে ভালোই বাড়ে, জাপানের সিজিওকায় না এলে আমরা বোধহয় তা এতটা টেরই পেতাম না। আকাইশি পর্বতমালার বরফ গলা জল আর এই জাপানের মাটিতে উৎপন্ন হওয়া সেরা ধানে নাকি সবথেকে উৎকৃষ্ট শ্রেণীর সাকে তৈরি হয়। আমরা এই মুহূর্তে যে কারখানায় দাঁড়িয়ে আছি জাপানের সবথেকে বড় কারখানা সেটাই। প্রায় 150 বছর ধরে এই কারখানার পথ চলা। 1864 খ্রিস্টাব্দে এই সাকে তৈরির কারখানা প্রথম চালু হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে রাখা হয়েছে বিশাল বিশাল কন্টেনার, আর তার ভেতরে এই আকাইশি পর্বতমালার জল আর জাপানের নিজস্ব সেরা প্রযুক্তির ধান দিয়ে সাকে উৎপন্ন হচ্ছে, জাপানের সবথেকে জনপ্রিয় পানীয়। দেখুন, জাপানের প্রাচীনতম ধর্ম শিন্টো। কথিত আছে সাকে নাকি তার থেকেও প্রাচীন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে সাকের প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও, যার ভেতর অন্যতম ওয়াইন। সাকের জাপানে ওয়াইনের প্রবেশ মেইজি রাজাদের আমলে। পশ্চিমী সংস্কৃতি, পশ্চিমী শিল্পকলার ফাঁকফোকর গলেই এই দেশে ঢুকেছিল পশ্চিমী পানীয় ওয়াইন। আবির্ভাবেই মন জয়। এহেন পরিস্থিতিতে বিদেশের মুখাপেক্ষী না হয়ে স্বদেশেই ওয়াইন তৈরির সিদ্ধান্ত নেন মেইজি রাজারা। রাজার ইচ্ছেকে শিরোধার্য করে শুরু হয় ওয়াইন তৈরির কাজও। কিন্তু বিষয়টা কিছুতেই জমছিল না, না মিলছিল সেই স্বাদ, না সেই তৃপ্তি। তবে শেষ পর্যন্ত মুশকিল আসান হয় অনেক বছর পরে। ওয়াইনের ইতিহাসে জাপানের আবির্ভাবটা খুব সাধারণ কোনো ছেলের হঠাৎ রাতারাতি ক্লাসের ফার্স্ট বয় হয়ে যাওয়ার মতো। 1874 সালের আগে ওয়াইন উৎপাদনে জাপান পৃথিবীর কোনো মানচিত্রেই ছিল না। তারপর 77 সালে দাইনিপ্পন কোম্পানি দুজন তরুণকে রীতিমতো চুপি চুপি গোপনে ফ্রান্সে পাঠায় কিভাবে উৎকৃষ্ট শ্রেণীর ওয়াইন তৈরি হয় ফ্রান্সে সেটা জেনে আসার জন্য। আর এই দুই যুবক তারা দেশে অর্থাৎ জাপানে ফিরে এসে পৃথিবীর নানা দেশ থেকে আঙুর সংগ্রহ করে নানা ধরনের ওয়াইন তৈরির চেষ্টা করতেন। তাদের চেষ্টা যে সফল হয়েছে আজকের জাপান তারই প্রমাণ। শুরুটা পশ্চিমী ধাঁচে হলেও সময়ের সঙ্গে ওয়াইন তৈরির পদ্ধতিকে আগাগোড়া জাপানি কায়দায় মুড়ে ফেলেন এদেশের ব্যবসায়ীরা। ওয়াইনের উপকরণ হিসেবে শুরু হয় মূলত দেশীয় আঙুরের ব্যবহার। জাপানে বাড়তে থাকে ওয়াইনের জনপ্রিয়তা, জাপানের বাইরেও বাড়তে থাকে এই জাপানি ওয়াইনের জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তার রহস্যভেদ করতেই আমরা পৌঁছে গেছিলাম জাপানের সবথেকে প্রাচীন ওয়াইন তৈরির কারখানায়।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাপানের সবথেকে প্রাচীন ওয়াইন তৈরির কারখানায়। আর এই জাপানে তৈরি ওয়াইন জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছয় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে। পাল্লা দিয়ে বাড়ে উৎপাদনও। আমরা এই মুহূর্তে যে কারখানায় দাঁড়িয়ে আছি, বিশ্বের মানচিত্রে 1890 সালের আগে তার কোনো চিহ্নই ছিল না, অথচ পৃথিবীর সেরা ওয়াইন এখানে তৈরি হয় বলে এই 2015 সালে এখানকার নির্মাতারা দাবি করেন। তবে এই দাবির পেছনে একটা বিতর্ক আছে। তার কারণ যে বিশেষ ধরনের আঙুর থেকে এই ওয়াইন তৈরি হয় তা আদৌ জাপানের নাকি ইউরোপের, এই নিয়ে একটা মূলগত বিতর্ক এবং দ্বন্দ্ব কিন্তু রয়েছে। শোনাবো আপনাদের সেই গল্পটা। এখানকার মানুষের দাবি, জাপানের সেরা ওয়াইনটি তৈরি হয় কোশু আঙুর থেকে। এককালে জাপানি ওয়াইনের নাম শুনে ভুরু কোঁচকাতেন যে নাকুচু ওয়াইন প্রেমীরা, আজকাল তাদেরই ডাইনিং টেবিলে দিব্য দেখা মেলে জাপানি ওয়াইনের, বলা ভালো কোশু ওয়াইনের। কিন্তু কেন কোশুর এই জনপ্রিয়তা? কী জাদু রয়েছে কোশুর অন্দরে? জাপানের মানুষের বক্তব্য, এই কোশু আঙুরের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে জাপানের নিজস্বতা, জাপানের মাটির গন্ধ। কিন্তু সত্যি কি তাই, নাকি নিজস্বতার দাবিতেও রয়েছে বিতর্কের রং? জাপানি ওয়াইন নিয়ে সবথেকে বড় বিতর্কটা কোশু আঙুরকে ঘিরে। কোনো সন্দেহ নেই যে কোশু আঙুর থেকে তৈরি হওয়া ওয়াইনের রন্ধে রন্ধে জাপানি নিজস্বতা থাকে, এখানকার মাটি প্রকৃতির গন্ধ থাকে। কিন্তু কোশু আঙুর কি আদৌ জাপানি? ইতিহাসবিদরা বলেন যে এই যে বিরল কোশু আঙুর, এর ডিএনএটা আসলে ইউরোপিয়ান। বহু হাজার বছর আগে ককেসাস অঞ্চল থেকে সিল্ক রুট হয়ে ইউরোপ থেকে এই আঙুর জাপানে পৌঁছয়। সেই জন্য জাপানের নিজস্ব ওয়াইন আদৌ জাপানের নিজস্ব কিনা, অন্তত ডিএনএগতভাবে নিজস্ব কিনা, এই বিতর্ক ছিল, আছে, সম্ভবত ভবিষ্যতেও থাকবে। বিতর্ক চলছে, আর সেই সঙ্গে বাড়ছে জাপানি ওয়াইনের জনপ্রিয়তার ব্যাপ্তিও। জাপানের আশা, তাদের গাড়ির মতোই একদিন পৃথিবী মাতাবে তাদের ওয়াইনও। তবে পাশ্চাত্যকে আপন করে নিলেও অতীতকে কখনো পিছনে ফেলে দেয়নি জাপান। বিশ্বের সব থেকে উঁচু রোলার কোস্টারে পাককেও ভুলে যায়নি নিজের ইতিহাসটাকে। হাতে হাইটেক ফোন, চোখে বিদেশি চশমা, কিন্তু মন্দিরে ঢোকার আগে উষ্ণ প্রস্রবণের জলে রীতি মেনে হাত পা ধুয়ে নেয়া। ঐতিহ্য আর আধুনিকতার এও এক আশ্চর্য সহাবস্থান। আমরা এই মুহূর্তে কাসুইসাই মন্দিরে। এই মন্দিরের রীতি মেনে প্রথমে ড্রাগনের মুখ থেকে স্বাভাবিক প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের জলে হাত পা মুখ পরিষ্কার করে এই মন্দিরে প্রবেশ করতে হয়। 1394 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি হয়। সব থেকে বড় এবং প্রাচীন ধ্যানের জায়গা রয়েছে এই মন্দিরে। আসুন এই মন্দিরের ভেতরে আমরা যাই এবং এই মন্দিরের নানা সময়ের ইতিহাস আপনাদের শোনাই। চারিদিকে সবুজ, মাঝখানে ইতিহাসের উপস্থিতি। যে ইতিহাসের সূচনাটা হয়েছিল 1394 সালে। তখন অবশ্যই মন্দিরের নাম কাসুইসাই ছিল না। মন্দিরের নাম বদলের নেপথ্যেও রয়েছে আস্ত একটা গল্প, যে গল্পের কেন্দ্রীয় চরিত্র এক বালক। বলা হয় জাপানের 11তম প্রধান পুরোহিত টোজেন অত্যাচারীদের হাত থেকে বাঁচিয়েছিলেন ছোট্ট এক বালককে। উদ্ধারের পর এই মন্দিরেই আশ্রয় দিয়েছিলেন তাকে। তার স্নেহে ভালোবাসায় ধীরে ধীরে বড় হয়ে উঠছিল সেই বালক। পরবর্তীকালে জাপানের ইতিহাস যাকে চেনে তোকুগাওয়া ইয়েয়াসু বলে, সেই শোগান এককালে যিনি সম্রাটের থেকেও শক্তিশালী হয়ে উঠেছিলেন। তবে রাজদণ্ড হাতে পাওয়ার পরও নিজের আশ্রয়দাতাকে কোনো দিন ভোলেননি ইয়েয়াসু। রাজকীয় কায়দায় নতুন করে গড়ে দিয়েছিলেন এই মন্দিরটিকে, আর বদলে দিয়েছিলেন মন্দিরের নাম। 11তম প্রধান পুরোহিত টোজেনকে কাসুই ওসো বলা হতো। ওসো শব্দের অর্থ উচ্চপদস্থ বৌদ্ধ পুরোহিত, আর তার নামেই এই মন্দিরের নাম রাখা হয়েছে। এখনও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এত বেশি যে জাপানে এই বিশাল প্রণামীর বাক্সটা
প্রতিদিন বরঞ্চ বলা যায় প্রতি ঘন্টায় খালি করতে হয়, তার কারণ অর্থে ভরে যায় ভক্তদের প্রণামীর অর্থে। রাজা হয়েও অতীতকে ভোলেননি ইয়েয়াসু, আর আধুনিক হয়েও ঐতিহ্যকে ভোলেনি জাপান। তবে কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে, তেমনি যে অতীতকে সঙ্গে রাখতে জানে সে ভবিষ্যতের পথে ছুটতে জানে। সেই ভবিষ্যৎ যাতে গতি আছে, সব কিছুকে ছাপিয়ে যাওয়ার ইচ্ছে শক্তি আছে, আর আছে চ্যালেঞ্জ নেওয়ার সাহস। লোকে বলে চ্যালেঞ্জ নিতে জাপানিরা কখনো পিছপা হয় না, আর তাই বোধহয় এদেশে বিনোদনের ঢেউয়ে গা ভাসাতে হলেও চ্যালেঞ্জ নিতে হয়। বিনোদন পার্ক তো আমাদের দেশেও আছে, প্রচুর আছে, পার্ক আছে, রোমাঞ্চকর সব রাইড আছে, কিন্তু মাউন্ট ফুজির পাদদেশে রোমাঞ্চ শব্দটার অর্থই আলাদা। আমরা এই মুহূর্তে ফুজি কিউ হাইল্যান্ডসে, জাপানের সব থেকে বড় বিনোদন পার্ক। 125 একর এরিয়া জুড়ে এই বিনোদন পার্ক। মাউন্ট ফুজিয়ামার ঠিক নিচে এই বিনোদন পার্ক গড়ে উঠেছে। 33টা অত্যন্ত রোমাঞ্চকর রাইড রয়েছে এখানে, অসংখ্য অত্যাধুনিক রাইড, এককে ছাপিয়ে আরেকের উচ্চতা, লোহার পথ বেয়ে ছুটে চলা রোমাঞ্চজান, এক লাফে উঠে যাওয়া আকাশের কাছে, পর মুহূর্তে একেবারে ঝাঁপিয়ে নামা মাটির কাছাকাছি, দেখলেই চোখ কপালে, আর চড়লে তো কথাই নেই। তবে এ সবই শিশু তার কাছে, যার টানে বিনোদন পার্কে ভিড় করেন প্রতিদিন অসংখ্য দেশ বিদেশের পর্যটক। আমরা এই মুহূর্তে রয়েছি তাকাবিশার সামনে। তাকাবিশা হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু রোলার কোস্টার। গোটা পৃথিবীর মানুষ এখানে এই তাকাবিশার আনন্দ এবং রোমাঞ্চ উপভোগ করতে আসেন। যে কোনো জায়গায় তাকাবিশায় যখন আপনি চড়ছেন, ঢাল হচ্ছে 121 ডিগ্রি। হৃৎপিণ্ডে কম্পন ধরিয়ে দেওয়ার রাইড, অথবা সেই কম্পন এক মুহূর্তের জন্য স্তব্ধ করার রাইড, বিপদের গা ঘেঁষে চলা রোমাঞ্চ। সব থেকে বড় কথা, এখানকার নির্মাতারা মনে করেন যে নিরাপত্তার বিষয়টা, সুরক্ষার বিষয়টা, এই যে এত বছরেও একটি দুর্ঘটনাও হয়নি, সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র যন্ত্রপাতির মেনটেনেন্স দিয়ে নয়, বরঞ্চ এখানে যে স্বেচ্ছাসেবকরা আছেন তারা প্রত্যেকটা রাইডের ওপর একেবারে সতর্ক নজর রেখে চলেছেন। সেই জন্যেই এখানে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। এখানকার 5টা রাইড গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। উচ্চতা এবং গতি দুয়ের নিরিখে এদের কোনো তুলনা হয় না। দেশ বিদেশ থেকে মানুষ এই রাইডগুলি টানাই আসেন। এই রোমাঞ্চর অনুভূতি নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পর্যটকরা। ফলে এখানে এসে চেনা পরিচিত কারুর সঙ্গে দেখা হয়ে গেলেও অবাক হবেন না। জাপানে ফুজি কিউতে এসে হঠাৎ যদি আপনি চেনা মুখের সন্ধান পান, আর সেই চেনা মুখ হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, বিস্ময় লাগে বই কি। নানা রোমাঞ্চকর রাইডের মাঝে শ্রীলেখা মিত্র। শ্রীলেখা, প্রথমেই জানতে চাইবো যে কোন রাইড চললে? চতুর্দিকে রোমাঞ্চ। আরে বাপ রে বাপ, এই যে এইটা তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিনেস বুক অফ রেকর্ডে আছে। এইটা কত ফিট আমি জানি না। আগে বলো, চোখ বন্ধ করে ফেলেছিলে না ফেলোনি? না, ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যখন ফার্স্ট ওপর থেকে নিচে আসছিলাম তখন চোখটা খুলে রেখেছিলাম, কিন্তু এই যে স্ট্রাকচারগুলো দেখতে দেখতে আমি কনফিউজ হয়ে না পুরো মাথা নিচে পা উপরে, এটা 14 টাইমস তোমাকে আপসাইড ডাউন টার্ন করে তোমাকে ওই স্টিপ ওটা দিয়ে নিয়ে আসবে। ইটস অ্যামেজিং। মেয়েকে মিস করলে?
আমার মেয়ে এটা করতে পারতো না। অন্য জায়গাগুলোতে মিস করেছি। মাকে দেখে হিংসে করবেই, আর স্টিলস দেখে তো করবেই যে তুমি এই রাইডগুলো চড়েছো। বল অফ আ টাইম, আই এম হ্যাভিং গ্রেট টাইম। যিনি তৈরি করেছেন তার সঙ্গে আমাদের কথা হলো, তিনি বলছেন যে শুধুমাত্র টেকনিক্যাল চেক রোজ প্রতিদিন হয় এমন নয়। তুমি যখন চড়ছিলে তখন তুমি শ্রীলঙ্কামিত্র এটা না জেনেই প্রচুর ইঞ্জিনিয়াররা সিভিল রেসে দেখছিলেন কার কি রিয়াকশান, সেটা থেকে তারা মানে ম্যান পাওয়ার তাদের সমস্তটা তারা ব্যয় করেন কাউকে না জানিয়ে এই সিকিউরিটি কনসার্নগুলো, কে কোথায় কতটা চেঁচালো এইটা মাপায়। ভেরি অর্গানাইজড। হ্যাঁ, কি বলবো, লাইনে দাঁড়াচ্ছে, কোনো বিরক্তি নেই, কোনো কিছু নেই, বসার একটা জায়গা রয়েছে, কিছুক্ষণ বসো। 1 ঘন্টার উপরে আমরা কিউতে দাঁড়িয়ে তারপরে আমরা ইয়ে করছি, বাট ইটস ওয়ার্থ ইট। ওই ওয়েটটা ইজ ওয়ার্থ ইট। বিগ থামস আপ। কোনো সন্দেহ নেই যে নিখুঁত রোমাঞ্চ, এবং রোমাঞ্চের সঙ্গে যেটা আছে নির্ভেজাল নিরাপত্তা। প্রতিদিন সুরক্ষা ব্যবস্থা যেগুলো আছে সেইগুলো মাপা হচ্ছে, এবং প্রতিদিন বিভিন্ন মানুষ একেবারে সাধারণ পোশাকে ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা কর্মীরা দেখছেন কোথাও নিরাপত্তায় সামান্য ভুলচুক হয়ে গেল না তো। আর সেটাই বোধহয় জাপানের এই যে এন্টারটেনমেন্ট পার্ক সেটাকে শুধুমাত্র খ্যাতি দিয়েছে তা নয়, ভরসাস্থল হিসেবেও গড়ে তুলেছে। আর এখানেই জাপানের কৃতিত্ব। নিরাপদ প্রযুক্তির ঘেরাটোপ থেকে বেরিয়ে এবার একেবারে গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর পালা, থুড়ি লেকের জলে ভেসে বেড়ানোর পালা। তাও আবার যে সে লেক নয়, ফুজিয়ামার পায়ের নিচে সব থেকে বড় লেক ইয়ামানাকা। মাউন্ট ফুজির পাদদেশে যে 5টি লেক আছে তার মধ্যে সব থেকে বিশেষ বৈশিষ্ট্য আছে ইয়ামানাকা লেকের। তার কারণ এই লেকের জলে হিপো বাস ভেসে বেড়ায়। যে বাসের ওপর এই মুহূর্তে আমরা আছি সাধারণভাবে বাসের মতোই দেখতে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, চাকা রয়েছে। আর লেকের কাছাকাছি এলে, অর্থাৎ ডাঙা যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে এই চাকা উঠে যাচ্ছে, একেবারে নৌকোর চেহারা নিচ্ছে অসাধারণ প্রযুক্তির এই বাস। অর্থাৎ ডাঙা চলছে বাসের মতো, আর জলের ওপর একেবারে নৌকোর মতো। সুতরাং এই হিপো বাসে চড়ার অভিজ্ঞতা আমার সঙ্গে আপনাদের শেয়ার করতে হবে। আসুন আমার সঙ্গে। আস্ত একটা বাস, কখনো জলে কখনো স্থলে, অনেকটা উভচরের মতো। এভাবেই ইয়ামানাকার শান্ত জলে দাপিয়ে বেড়ালো হিপ্পো, আর হিপ্পোর পিঠে চড়ে ফুজিয়ামার গা ঘেঁষে ঘুরে বেড়ালাম আমরা। চারিদিকে নীলের মেলা, সামনে পাহাড়ের গায়ে নীল সবুজের খেলা। ফুজি কিউয়ের গতির ঝড়ের পর এ যেন শান্তি খুঁজে পাওয়া। বেড়ানোর পর বাঙালি মনে উঁকি দিতেই পারে চা তেষ্টা, তবে তাতেও জাপানে চিন্তার কোনো কারণ নেই। তার কারণ কথায় কথায় চায়ের পেয়ালায় তুফান তুলতে যেমন বাঙালির তুলনা হয় না, তেমনি চা ছাড়া জাপানিদেরও চলে না। তবে জাপানে চা মানেই শুধুই গ্রিন টি। আমরা এই মুহূর্তে গিয়োকোরো নো সাতোতে। গিয়োকোরো একটি বিশেষ ধরনের গ্রিন টি। এই সবুজ চায়ের বৈশিষ্ট্য এই যে সূর্যের আলো লাগলে এই চা নষ্ট হয়ে যায়। অর্থাৎ বাংলায় একটা শব্দ আছে অসূর্যম পর্ষা, সেই অসূর্যম পর্ষা বিশেষ ধরনের জাপানি গ্রিন টির প্রজাতি এইখানে হয়। জুন মাসে এই গাছ থেকে পাতা তোলা হয়, তার আগে অন্তত 1.5 মাস প্লাস্টিক বা ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হয়। তার কারণ যে মুহূর্তে সূর্যের আলো সরাসরি এই গাছের ওপর পড়ে এই গাছ নষ্ট হয়ে যায়। আর এর স্বাদের বৈশিষ্ট্যটা শুধুমাত্র এই সবুজ চায়ের গাছ যদি অসূর্যম পর্ষা থাকে তবেই পাওয়া যায়। সুতরাং সব মিলিয়ে বিশেষ ধরনের একটি প্রজাতির গ্রিন টিকে রীতিমতো সংরক্ষণ করা হয়, আর সেই সংরক্ষণের পদ্ধতি দেখাবো আপনাদের। আসুন আমার সঙ্গে। জাপানের সবচেয়ে দামি চাগুলোর মধ্যে একটি এই গিয়োকুরো। এই চা কিভাবে চাষ হয়, কিভাবে তৈরি হয় তা আজও দেখা যায় ওই নদীর তীরের ছোট্ট গ্রামটিতে, যার নাম গিয়োকুরো নো সাতো।
এই যে বিখ্যাত গিয়োকুরো চা বাগান দেখছেন, এই বিশেষ ধরনের পাতা একেবারে ওপরের অংশটা তোলা হয়। জুন মাসে সম্পূর্ণ পাতা তোলার পদ্ধতিতে শুরু হয় এবং তার 1.5 মাস আগে থেকে এই যে লোহার কাঠামো দেখছেন আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়, সেটা প্লাস্টিক হতে পারে, ট্রান্সপারেন্ট তিরপল হতে পারে। এই পুরো জিনিসটা দিয়ে একেবারে যেটা আমি বলছিলাম অসূর্যম পর্ষা হিসেবে এই গাছকে ট্রিট করা হয় এবং তারপর সেরা স্বাদটা আপনার চায়ের কাপের জন্য তৈরি করা হয়। আমাদের মতো জাপানেও অতিথি বাড়িতে এলেই এগিয়ে দেয়া হয় চায়ের কাপ। তবে এদেশে চায়ের প্লেটে 2 মেরি বিস্কিট দিয়ে দিলেই কাজটা শেষ হয়ে যায় না। এই গিয়োকুরো নো সাতোতে ঠিক কোন পদ্ধতিতে এই জাপানি গ্রিন টি তৈরি করলে তা খেতে সব থেকে ভালো হয় তা একেবারে হাতে কলমে দেখানোর বন্দোবস্ত আছে। আর তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে যে এই বিখ্যাত চায়ের ইতিহাস। সুতরাং গোটা পৃথিবী থেকে পর্যটকরা এখানে এসে এই অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করবেন, অসাধারণ অভিজ্ঞতার শরিক হবেন, তাতে আর আশ্চর্যের কী আছে। আসুন আমরাও দেখি ঠিক কোন পদ্ধতিতে অল্প আঁচে এই গ্রিন টি তৈরি করলে তার স্বাদ গন্ধ একেবারে অটুট থাকে। আসুন আমার সঙ্গে। এখানে তো কতটা জল কাপে আর কতটা জল পাত্রে থাকবে তারও একেবারে নির্দিষ্ট মাপ থাকে। এই দেখুন কিভাবে 20% জল কাপে ঢালার পর বাকি 80% জল ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উনুনে বসা পাত্রে। রান্না নাকি রকেট সায়েন্স নয়। বহু বছর আগে এক ভদ্রলোক এই কথাটাই বলেছিলেন। তিনি যদি জাপানে এসে চা তৈরি করার পদ্ধতি দেখতেন তাহলে নিশ্চয়ই তিনি নিজের কথাটা নিয়ে আর একবার ভেবে দেখতেন। আগেকার দিনে বাড়িতে অতিথি এলে এভাবেই চা তৈরি করে খাওয়াতেন বাড়ির গৃহিণীরা। একে বলা হতো টি সেরিমনি, চায়ের উৎসব। চা পান ঘিরে এই বিপুল আয়োজনের নেপথ্যে আরেকটা কারণও অবশ্য আছে। আমাদের দেশের রাজনীতিকদের মধ্যে যেমন চা চক্রের রেওয়াজ রয়েছে, তেমনি জাপানে রাজনীতির রণকৌশল তৈরি হতো এই চায়ের টেবিলেই। জাপানের মাটিতে এই রীতির সূত্রপাত সেই সামুরাইয়ের সময় থেকে। সামুরাই প্রাচীন জাপানের যোদ্ধা। কথিত আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ছিল এই সামুরাইদের আদর্শ। এই লক্ষ্যেই যুদ্ধে ঝাঁপাতেন তারা, কখনো প্রতিপক্ষের বিরুদ্ধে, কখনো একে অপরের বিরুদ্ধে। জাপানবাসীর দাবি ক্ষমতার লোভ কিংবা ওপরে ওঠার উচ্চাসা কোনোটাই সামুরাইদের ছিল না। যদিও পরবর্তীকালে জাপানের ক্ষমতার কেন্দ্রে উঠে আসতে দেখা যায় এই সামুরাইদেরই। এহেন সামুরাই যোদ্ধারাই যুদ্ধে যাওয়ার আগে কৌশল ঠিক করে নিতে সহযোদ্ধাদের বাড়ি যেতেন। তাদের এই সাক্ষাৎ পর্বকেই বলা হতো টি সেরিমনি। সামুরাই বাড়িতে এলেই প্রথমে তাকে নিয়ে যাওয়া হতো বাড়ির বাগান। গোটা বাগান ঘুরিয়ে দেখানোর পর তাকে নিয়ে যাওয়া হতো বৈঠকখানায়। এরপর শুরু হতো চা তৈরি। সেই চা খেতে খেতেই চলত রণকৌশলের পর্যালোচনা। সামুরাই, যুদ্ধ, রণকৌশল সবই আজ ইতিহাস। যদিও চায়ের প্রতি জাপানের মানুষের ভালোবাসাটা একই রকম রয়ে গেছে। শুধু চাই নয়, পাহাড় কোলের এই গ্রামে এসে দেখা মিলল আর একটি জিনিসেরও। ওই নদীর তীরে ছোট্ট একটা গ্রাম, আর সেই গ্রাম এখন পৃথিবী বিখ্যাত। তার কারণ গিয়াকুরো প্রজাতির চা শুধুমাত্র সেখানে হয় এবং জাপানের 80% এই প্রজাতির চা এখান থেকে উৎপাদিত হয়। আর এই ওই নদীতে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রকাণ্ড চেহারার মাছ। তারা মানুষের সঙ্গে, যেহেতু মাছ ধরা সম্পূর্ণ বেআইনি, মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান শুধু নয়, প্রায় বন্ধুত্বের একটা সম্পর্ক। যে কোনো সময় এই ওই নদীর পাশে বসলে আপনি দেখতে পাবেন কয়েক শ মাছ আপনাকে চতুর্দিক থেকে প্রায় ঘিরে ফেলবে এবং তাদের এক একটার আকার প্রকাণ্ড। দেখুন নিজের চোখেই। চা আছে, মাছ আছে, আরে এ দেশে তো ভাতও আছে। যারা ভাবেন জাপানি খাবার মানেই সুশি, তারা কিন্তু ঠিক ভাবেন না। তার কারণ স্বাদে এবং বৈচিত্র্যে জাপানিরা একেবারে বাঙালিদের সঙ্গেই পাল্লা দিতে পারেন খাওয়া দাওয়ার ব্যাপারে। মাছে ভাতে বাঙালি বলে আমরা যারা আত্মপ্রসাদ অনুভব করি, মাছে ভাতে জাপানিরা মাছে ভাতে জাপানি একথা উচ্চারণও করতে পারেন। তার কারণ
মাছ এবং ভাত জাপানিদেরও প্রিয় খাদ্য। তবে হ্যাঁ, আমরা যেভাবে মশলা এবং একটা রান্নাকে পরিপাক করে খাওয়ার যে স্টাইলটা আমাদের, সেটা কিন্তু জাপানিদের নয়। বেশিরভাগ খাদ্য তাদের সেদ্ধ নয় কাঁচা। বঙ্গদেশে রান্না মানেই গৃহিণীর হাতে হাতা খুন্তির যুদ্ধ, আর জাপানে তো রান্নার পদের সঙ্গেও জুড়ে রয়েছে যুদ্ধের গল্প। এই যেমন এই পদটার কথাই ধরুন না কেন, নাম হোটো হলেও একে কোনোভাবেই হ্যাটা করবেন না যেন, কারণ কথিত আছে এই হোটো খেয়েই নাকি যুদ্ধে যেতেন জাপানের বীর যোদ্ধা টাকেডা শিনজেন আর তার সামুরাইরা। আর এই হোটো খেয়েই বলিয়ান বীররা নাকি মুহূর্তে হটিয়ে দিতেন তাদের প্রতিদ্বন্দ্বীদের। এই ভদ্রলোকের নাম টাকেডা শিনজেন। যুদ্ধে যাওয়ার আগে টাকেডা আর তার বীর সামুরাইরা যে খাবারটা খেয়েছিলেন, আজকে জাপানের অধিকাংশ মানুষের সব থেকে প্রিয় ট্র্যাডিশনাল খাবার সেই হোটো। এই হোটোর ইতিহাস আপনাদের বলবো, কিন্তু তার আগে টাকেডা শিনজেনের শিরস্থান, অস্ত্র, নানা পোশাক এখনও ট্র্যাডিশনাল রেস্তোরাঁয় আগলে রাখা থাকে, সংরক্ষণ করা হয়েছে সেগুলো। কিভাবে আপনাদের দেখাবো। সুতরাং খাদ্যের সঙ্গে শুধুমাত্র যে পাকস্থলীর যোগ আছে তা নয়, কোনো দেশের ইতিহাসেরও অত্যন্ত ঘনিষ্ঠ যোগ আছে। সেই যোগসূত্র আবিষ্কার করব আমরা এই জাপানের মাটিতে দাঁড়িয়ে। আসুন আমার সঙ্গে। বড় হয়ে নাকি কবি হতে চেয়েছিলেন টাকেদা শিনজেন, কিন্তু বাবার চাপে কলম ফেলে খুদে বয়সেই হাতে তুলে নিতে হয় অস্ত্রশস্ত্র। তারপর একের পর এক যুদ্ধ জয়, ধাপে ধাপে উত্থান। শোনা যায় এক সময় নাকি বাবার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছিলেন তরুণ টাকেডা, যদিও পরে ছেলের হাতেই রাজত্ব সঁপে দেন বাবা। মাত্র 21 বছর বয়সেই রাজা হন টাকেডা শিনজেন। তরুণ রাজার হাত থেকে রাজত্ব কেড়ে নেওয়ার জন্য মাঝে মাঝেই হামলা চালাতেন আশপাশের রাজারা, কিন্তু টাকেডা আর তার সামুরাইদের কোনো দিনই কাবু করতে পারেননি তারা। এ হেন শিনজেনই নাকি যুদ্ধে যেতেন এই হোটো খেয়ে, আর তাই এই পদটি এখন পরিচিত শিনজেন হোটো নামে। সুপ্রাচীন এই পদের পাশাপাশি জাপানিরা সযত্নে সংরক্ষণ করে রেখেছেন শিনজেনের স্মৃতিকেও। এই হচ্ছে সেই তরোয়াল, যে ধরনের তরোয়াল নিয়ে সামুরাই যোদ্ধারা যুদ্ধে যেতেন। আপনাদের যার কথা বলছিলাম, সেই টাকেডা শিনজেন এবং তার বীর সৈনিকরা ঠিক এই ধরনের তরোয়াল নিয়ে, এই ধরনের পোশাক পরে যুদ্ধক্ষেত্রে যেতেন। আর ট্র্যাডিশনাল রেস্তোরাঁয় তার হুবহু প্রতিরূপ এরা সংরক্ষণ করে রেখেছেন। সুতরাং যতই প্রযুক্তিতে এগিয়ে যাক জাপানিরা, তারা ঐতিহ্যকে যে কিভাবে সংরক্ষণ করেন, যে কোনো জাপানি ট্র্যাডিশনাল রেস্তোরাঁ এলে নিজের চোখে সেটা দেখতে পারবেন আপনারা। এ তো গেল যোদ্ধা শিনজেনের কথা। এবার চেখে দেখা যাক কেমন ছিল এই বিরাট যোদ্ধার প্রিয় খাবারটি। দেখতেই পাচ্ছেন লোহার একটা কড়াই ধরনের জিনিসে এই গোটা বিষয়টা রাঁধা হয়েছে, এটাই মূল পদ। আর এর মধ্যে যা আছে সেটা হচ্ছে নুডলস। সেই নুডলস মোটা মোটা আটার নুডলস, এইটাই সেই খাবার যা এখানে এত বিখ্যাত। হোটো বা শিনজেন হোটো হচ্ছে এই সেই খাবার। আসুন দেখা যাক টেস্ট করে কীরকম এই বলবর্ধক খাবার, যা খেয়ে নাকি সামুরাই যোদ্ধারা যুদ্ধ জয় করেছিলেন শতাব্দী আগে। যোদ্ধার প্রিয় পদের পর এবার যোদ্ধার যুদ্ধ জয়ের রণকৌশল সম্পর্কে আমাদের একটু জেনে নেয়ার পালা। হোটো টাকেডা শিনজেনের অত্যন্ত প্রিয় খাবার, এবং তিনি এবং তার সামুরাই যোদ্ধারা সেই খেয়ে যুদ্ধে গেছিলেন। আর এখানে তার যুদ্ধের প্রণালীটা ডেসক্রাইব করা আছে। প্রথমটা হচ্ছে বায়ু, অর্থাৎ বায়ুর মতো দ্রুত গতিতে শত্রুপক্ষর ওপর আঘাত হানতে হবে। দ্বিতীয় প্রণালী হচ্ছে নদী, নদীর মতো একা বেঁকা পথে শত্রুকে আক্রমণ করে চমকে দিতে হবে, যেটা আগে থেকে আন্দাজ করা যাবে না। তৃতীয় হচ্ছে আগুন, আগুনের মতো বিধ্বংসী হতে হবে সেনাবাহিনীকে। আর চতুর্থ হচ্ছে পাহাড়, অর্থাৎ পাহাড়ের মতো প্রবল প্রতাপশালী হতে হবে সেনাবাহিনীর বীরত্ব। এই চারটে ফলো করেই সাফল্য পেয়েছিলেন এই বীর সামুরাই নেতা। হোটো খেয়ে না হয় যুদ্ধে জেতা গেল, কিন্তু বাঙালি মন কি জাপানি খাবারে ভোলে? তাই পথে বেরোতেই চোখ ছুটল চেনা খাবারের খোঁজে। আর কথা আছে না, খুঁজলে কি না পাওয়া যায়। জাপানের রাস্তায় ভারতীয় খাবারও পাওয়া যায়।
শুধুমাত্র খাবারের বিষয় বৈচিত্র্য নয়, তার গুণমানের দিকেও কড়া নজর রাখে। প্রত্যেকটা প্রভিন্সিয়াল যারা প্রশাসক আছেন তারা রাখেন এখানে বাসি খাবারের কোনো কনসেপ্ট নেই, একেবারে টাটকা খাবার। সমস্ত রেস্তোরাঁকে সরকারি নির্দেশ দেয়া থাকে যে তারা আধবেলা খাবার একটা বেলায় যদি বিক্রি না হয় সেই খাবার ফেলে দিয়ে নতুন করে তাদের খাবার সংগ্রহ করতে হয়। সুতরাং হ্যাঁ, কাঁচা বা সেদ্ধ যে ধরনের খাবার জাপানিরা পছন্দ করেন তার গুণমান নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে না। সাধারণভাবে জাপানিরা কাঁচা কিংবা সেদ্ধ করা খাবার খান, কিন্তু এহেন জাপানে আপনি যদি দেখেন রাস্তার ওপার থেকে যেমন আমরা দেখলাম যে মশলাদার ভারতীয় খাবার বিক্রি হচ্ছে। সিঙ্গারা আছে, কাবাব আছে, আলু ভাজা আছে, একেবারে সনাতন ভারতীয় স্টাইলে, অর্থাৎ ভাজা কিংবা তন্দুরে রান্না করা। আসুন কথা বলি যে বিক্রি করছেন তার সঙ্গে। আপনার নাম কি, কোথা থেকে এসছেন? আমি ইন্ডিয়া, ওড়িশা থেকে, আমার বাড়ি ওড়িশা, বালেশ্বর ডিস্ট্রিক্টে। আর আমি এখানে 3 বছর আছি। এই যে আপনি বলছেন কোম্পানি, রেস্তোরাঁ, সেখানে কাজ করেন, আর এটা কি রেস্তোরাঁরই একটা আউটলেট যেখানে রোজ বিক্রি করেন? এটা হচ্ছে আমাদের মানে শনিবার আর রবিবার, আর মাঝে মাঝে অন্য দিন আমাদের এটাকে মানে মাচুরি বলে, জাপানি ভাষাতে মাচুরি বলে, যেটা আমরা বাংলা ভাষায় মেলা বলছি, সেটা জাপানি ভাষাতে মাচুরি বলে। এটা মানে অনেক জায়গায় মাচুরি হয়, মেলা হলে আমরা এইখানে দোকান দিই। বুঝুন কাণ্ড, জাপানের মানুষ নাকি চেটে পুটে সিঙ্গারা আর কাবাবও খান। শুনে অবাক হলাম বই কি। এত স্পাইসি রান্না জাপানি পাকস্থলীতে হজম হয় তো? সেই সঙ্গে জানতেও ইচ্ছে করলো এর কারণ কি শুধুই স্বাদ, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণও। এমনি জাপানিরা তো বেশিরভাগ সেদ্ধ বা কাঁচা এইভাবে প্রিপারেশনগুলো খায়, তো এ তো অনেক রকম মানে ভারতীয় টেস্ট যেভাবে আপনারা দেখছি এনেছেন, এইটা জাপানিদের কতটা পছন্দের? জাপানি লোক অনেক পছন্দ করে আমাদের খাওয়া, আর তারাও আমাদের মানে ইন্ডিয়ান লোককে অনেক ভালোবাসে। বুঝতেই পাচ্ছেন যে মেলার মতো একটি বিষয় এখানে শনিবার এবং রবিবার হয়, এবং সেখানে এই ভারতীয় সুস্বাদু খাবার, যাতে প্রচুর মশলাপাতি, প্রচুর রান্না করা খাবার, সেটা কিন্তু এখানকার জাপানি মানুষরাও পছন্দ করেন বলে অন্তত বিক্রেতা নিজে দাবি করছেন। কোনো সন্দেহ নেই যে জাপানের হৃদয়েও এক টুকরো ভারতবর্ষ এভাবেই নানা জায়গায় নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জাপানের জীবনে ভারতের স্থান অবশ্য শুধু খাবারেই নেই, তর্ক থেকে বিতর্ক ভারত আছে জাপান জুড়ে। এই জাপানে এই রেনকোজির মন্দিরে নেতাজির বিতর্কিত চিতাভস্ম আছে। আমি সেই বিতর্কে ঢুকতে চাইছি না, আমি যেটা দেখাতে চাইব আপনাদের যে জাপান এয়ারলাইন্সের এই মিউজিয়ামেও নেতাজি রয়েছেন। তার কারণ বিভিন্ন দেশের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যে প্রথম করসপন্ডেন্স, সেই খামগুলো তার হুবহু ডাক টিকিট সহ এখানে সংরক্ষিত করা হয়েছে। আর ভারতের ডাক টিকিটে অবশ্যই নেতাজি রয়েছেন, দেখুন। স্বাভাবিকভাবেই কোনো দেশে উড়ান পরিষেবা চালুর আগে চিঠি পাঠিয়ে সে দেশের কাছে অনুমতি চায় জাপান এয়ারলাইন্স। জাপান সাগরের পার থেকে এমন একটি চিঠি ভারতেও এসেছিল 7ই মে 1965। এই দিনই জাপান এয়ারলাইন্সের চিঠির জবাব রওনা হয়েছিল দিল্লি থেকে। জাপান এয়ারলাইন্সের মিউজিয়ামে আজও জলজল করছে সেই স্মৃতি, আজও জলজল করছে সেই খাম, আর জলজল করছে খামে সাঁটা নেতাজির ছবিওয়ালা ডাক টিকিট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তখন বিধ্বস্ত, টাকা নেই, কাজ নেই, এমনকি ঠিকমতো যানবাহনও নেই, পরিবহন ব্যবস্থাই ভেঙে পড়েছে, আর তার ওপর আবার দেশটি সমুদ্রে ঘেরা। ফলে বাইরে যেতে হলে বিমান ছাড়া গতি নেই। এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য একটি উড়ান সংস্থার বড্ড দরকার হয়ে পড়েছিল এদেশে। সেই প্রয়োজন থেকেই জন্ম জাপান এয়ারলাইন্সের। 1951 সালে জাপান এয়ারলাইন্সের জন্ম হয়, আর 1953 সালে রাষ্ট্রায়ত্ত সংস্থা হয় জাপান এয়ারলাইন্স। প্রথম বিমান সেবিকার পোশাক ছিল এই রকম ক্রিম বা ঘিয়ে রঙের, এবং তারপর নানা বিবর্তনের পথ পেরিয়ে আজকে জাপান এয়ারলাইন্সের পোশাক আমরা সবাই জানি বিমান সেবিকাদের নেভি ব্লু আর লালের দুর্ধর্ষ একটা কম্বিনেশন এই রকম।
35টি দেশে 220টি জায়গায় জাপান এয়ারলাইন্সের পরিষেবা আছে, আর এই সংস্থার হাতে রয়েছে 279টি এয়ারক্রাফট। নিঃসন্দেহে এই মিউজিয়ামের একটা বিজ্ঞাপন এবং বিপণন মূল্য আছে, কিন্তু এই মিউজিয়ামের ঐতিহাসিক মূল্য কম নয়। 1951 সালে যে এয়ারক্রাফটে দিয়ে জাপান এয়ারলাইন্সের যাত্রা শুরু, তার হুবহু প্রতিরূপ রাখা হয়েছে এই মিউজিয়ামে। আর আজকে এই 2015-এ দাঁড়িয়ে আপনি যদি জাপান এয়ারলাইন্সের টিকিট কাটেন, আপনাকে এই ধরনের একটি এয়ারক্রাফটেই চড়তে হবে। অতীতকে সংরক্ষণ কে না করে, কিন্তু ঐতিহ্য সামলে রাখার ব্যাপারে জাপানকে টেক্কা দেয়া মুশকিল। আমি এই মুহূর্তে বসে আছি ককপিটে, তবে প্লেনের নয়, একেবারে হুবহু প্রতিরূপ জাপান এয়ারলাইন্সের মিউজিয়ামের। 3 বছর আগে এই মিউজিয়াম সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয়েছে। আর এই যে ককপিটে আমি বসে আছি, এটাকে আধুনিক বিমানের ককপিটের পূর্বপুরুষ বলা যায়। 80-র দশকের গোড়াতে এই আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা চালু হয়। তবে আজকের বিমানযাত্রা অনেকটাই অন্যরকম। অতীত দর্শনের পর আসুন এবার ফেরা যাক বর্তমানে। আর এই মুহূর্তে আমি যেখানে বসে আছি, এটা অত্যাধুনিক ককপিট। আজকের জাপান এয়ারলাইন্সের যে কোনো বিমানে এই ককপিট হুবহু এই জিনিসটি থাকে। সেখান থেকেই একদম নিখুঁত প্রতিরূপ তুলে আনা হয়েছে এই মিউজিয়ামে। প্রযুক্তির ককপিটে চড়ে এভাবেই উন্নয়নের সোপান চড়েছে জাপান। শূন্য থেকে পৌঁছেছে শীর্ষে। 200 বছর পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমাদের দেশও অনেক এগিয়েছে। যদিও কেউ কেউ বলতেই পারেন এই এগোনোর গতি জাপানের তুলনায় কম। তা মেইজি দেশের গাড়ির মতো আমরা কি পারি না এই জাপানের লড়াকু মনোভাবটাকেও রপ্ত করে নিতে, যার কাছে খাটো হয়ে যায় পরমাণু বোমার আঘাতও? আমরা কি পারি না জাত পাত ধর্মের বিভেদ আর হানাহানি ভুলে সবাই একসঙ্গে উন্নয়নের রাস্তায়, প্রগতির রাস্তায় দ্রুত একটু পা চালিয়ে এগিয়ে যেতে? আসুন জাপান সফরের শেষে আমরা উত্তর খুঁজি এই প্রশ্নটারও পাশাপাশি। ক্যামেরায় সৌমিক সাহার সঙ্গে সুমন দে, এবিপি আনন্দ। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট। ওয়াইল্ড স্টোন ফাইন ফ্রেগ্রেন্স ডিওস ডিজাইন্ড ইন ফ্রান্স। লয়েড এলইডি টিভি, जो दे खुशियों की गारंटी। এবং চম্বল ফার্টিলাইজারের উত্তম এনপিকে 10-26-26।